এইচএসসি পরীক্ষার্থীদের রাইটিং পার্টে পাস পেপার সেকেন্ড পেপার মিলে টোটাল 80 মার্কস। এই বইটা আমার দীর্ঘদিন ধরে এইচএসসি পরীক্ষার্থীদের রাইটিং পার্টে মুখস্থ না করে কীভাবে ট্রিক্সের মাধ্যমে ফুল মার্কস পেতে পারে, 80 নাম্বার পেতে পারে পাস পেপার সেকেন্ড পেপারের রাইটিং পার্টে, সেভাবে আমি সাজিয়েছি আজকে তোমাদের এক ক্লাসে। আজকে এইচএসসি পরীক্ষার্থীদের এক ক্লাসে রাইটিং পার্টের 80 মার্কস আজকে শেষ করে দিচ্ছি। আজকের এই ক্লাসটা দেখো তোমরা কীভাবে একটা রাইটিং পার্ট কীভাবে স্মার্টলি লিখলে ভালো একটা নাম্বার পাবা, কোন ফর্মাল ইনফর্মাল ওয়ার্ডসগুলো লিখলে ভালো নাম্বার পাবা, ইনফর্মাল লেটার ইমেইল লেখার নিয়ম, অ্যাপ্লিকেশন লেখার নিয়ম, প্যারাগ্রাফ কমপ্লিটিং স্টোরি, কম্পোজিশন, গ্রাফ চার্ট, পাই চার্ট, পয়েম অর্থাৎ থিম রাইটিং, এরপর সেকেন্ড পেপারের রিপোর্ট রাইটিং, অর্থাৎ পাস পেপার সেকেন্ড পেপার মিলিয়ে টোটাল যে 80 মার্কস তোমাদের রাইটিং পার্ট, সেই টোটাল 80 মার্কসের আজকে এক ক্লাসে শেষ। জাস্ট আমার সাথে দেখো, সব মিলিয়ে হয়তো আমাদের 1 ঘন্টার ক্লাস হবে। 1 ঘন্টায় তুমি যদি 80 মার্কস পাও তাহলে ব্যাপারটা কেমন বলো? ঠিক আছে, তাহলে আমার সাথে আসো। প্রথমে আমরা এখানে যেভাবে টেবল অফ কন্টেন্টস সাজিয়েছি সেভাবেই আমরা তোমাদেরকে আজকে পড়াচ্ছি। দেখো, একেবারে 80 মার্কসের রাইটিং পার্টের জন্য বেশ কিছু বেসিক কথা আমি এখানে তোমাদেরকে বলেছি। দেখো সেটা কি, রাইটিং পার্টের ক্ষেত্রে মনে রাখবে সেই বিষয়ে তোমাকে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। যে রাইটিং পার্টের টপিক্সটা তুমি লিখতে যাচ্ছ সেটা সম্পর্কে তোমাকে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। ধরো তুমি ফুড অ্যাডাল্টারেশন নিয়ে লিখতেছ, ফুড অ্যাডাল্টারেশন নিয়ে তোমার 2-3টা বই থেকে পড়বা, আমার বই থেকে পড়বা, গুগল থেকে পড়বা, চ্যাটজিপিটি থেকে পড়বা। ফুড অ্যাডাল্টারেশন কিংবা খাদ্য ভেজাল নিয়ে বাংলাতে কোনো অনুচ্ছেদ পড়বা, কোনো পত্রিকা থেকে পড়বা, তোমার ইনফরমেশনটা একেবারে তথ্য ভাণ্ডারটা সমৃদ্ধ থাকবে। বাক্যগুলো গ্রামাটিক্যালি সঠিক লেখা, তুমি ইসের জায়গায় আর লিখেছ, আর এর জায়গায় ইস লিখেছ, সিঙ্গিলের জায়গায় প্লোরাল লিখেছ, এভাবে গ্রামাটিক্যাল ভুল করা যাবে না। কোনো ক্লো থাকলে তার প্রভাব লিখে দেখা। অনেক সময় প্যারাগ্রাফের ক্ষেত্রে বা ওই রাইটিং পার্ট লেখার ক্ষেত্রে ওখানে বেশ কিছু ওরা প্রশ্ন সাজিয়ে বলে দেয় যে কীভাবে কী লিখবা। ওকে, এরপর হচ্ছে পূর্বের বাক্যের সাথে পরের বাক্যের মিল রাখতে হবে। চেইন অফ সেন্টেন্স কমান্ড, প্রথমে আমি খাদ্য ভেজাল কী সেটা বলবো, খাদ্য ভেজাল কাকে বলে, কী কী কারণে খাদ্য ভেজাল হয়, কারা কারা খাদ্য ভেজাল করে, এরপর খাদ্য ভেজাল প্রতিরোধ করব কেমনে, কী কী সরকার পদক্ষেপ নেওয়া উচিত, এভাবে বলবো। আমি প্রথমে যদি বলি খাদ্য ভেজাল কীভাবে রোধ করব, এরপর সবার শেষে যদি বলি খাদ্য ভেজাল কাকে বলে, তাহলে এখানে চেইন অফ কমান্ড, চেইন অফ সেন্টেন্স কমান্ড ঠিক থাকতেছে না। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, হেডিং করার ক্ষেত্রে, শিরোনামের ক্ষেত্রে প্রতিটি শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিতে হবে। 3টা জিনিস ছাড়া, এপিসি ছাড়া। এপিসি কি? আর্টিকেল, প্রেপোজিশন, কনজাংশন অথবা এসসিপি বর্তমান। তোমরা যারা সিআইডি দেখেছো, সিআইডি যারা দেখেছো, ওখানে যেই ছিল এসসিপি বর্তমান, এসসিপি বর্তমানের নাম দিয়ে মনে রাখবা কেমন? আর্টিকেল, কনজাংশন, প্রেপোজিশন ছাড়া একটা কম্পোজিশন, প্যারাগ্রাফ কিংবা রিপোর্টের হেডিংটা, স্টোরির হেডিংটা অবশ্যই বড় হাতের দিবা প্রত্যেকটা শব্দের, শুধু এসসিপি ছাড়া, আর্টিকেল, কনজাংশন, প্রেপোজিশন ছাড়া। যেমন ইউজ অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, ইউজের এটা বড় হাতের, অ্যাবিউজের এটা বড় হাতের, ইন্টারনেটের এটা বড় হাতের, কিন্তু এনটা কনজাংশন, অফটা প্রেপোজিশন বলে এদেরকে আমরা বড় হাতের দিই নাই, কিন্তু বাকি সব জায়গায় আমরা কি করব? বড় হাতের দিব। ওকে, আচ্ছা। রাইটিংয়ে যদি তোমার সবার ভালো নাম্বার পেতে চাও, ওভার রাইটিং করবা না। লাইন বাড়ানোর জন্য এক কথা বারবার বলবা, এক কথা বারবার বলবা, এভাবে ওভার রাইটিং করা যাবে না। যৌক্তিক তথ্য দিতে হবে। লাইন বাড়ানোর জন্য অপ্রাসঙ্গিক তথ্য দিবা না। এখানে বেসিক সেন্সটা মনে রাখো। আজকে তোমরা আমার ক্লাসটা করো, আজকে সব মিলে 50-1 ঘন্টা যতক্ষণ লাগে, সেট মার্কস আজকের ক্লাসে তোমরা পেয়ে যাবা ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, সেটা কি? যৌক্তিক তথ্য দিতে হবে। তুমি লাইন বাড়ানোর জন্য, পৃষ্ঠা বাড়ানোর জন্য, কথা বাড়ানোর জন্য অযৌক্তিক, ইররিলেভেন্ট, ওই ফুড অ্যাডাল্টারেশনের সাথে সম্পর্কিত না, ইন্টারনেটের সাথে সম্পর্কিত না, ট্রাফিক জ্যামের সাথে সম্পর্কিত না, এমন একটা সেন্টেন্স দেওয়া কখনোই যাবে না। এগুলো স্যারদের চোখে পড়ে যায়। গ্রামাটিক্যালি মিস্টেক করা যাবে না, বানান ভুল করা যাবে না। গ্রামাটিক্যাল একেবারে বেসিক গ্রামার, একেবারে রাইট ফর্মস অফ ভার্বসের মেইন সেন্সটা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মেইন সেন্সটা তোমাকে ঠিক রাখতে হবে। স্পেলিং ভুল করা যাবে না। বাসায় যে রাইটিং পার্টগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলো বাসায় বারবার পড়বা, ঠিক আছে, যেন বানান ভুল না হয়। ওকে, তাহলে এটা একেবারে প্রত্যেক রাইটিং পার্টের জন্য। এবার আসো
কিছু শব্দ আছে ফর্মাল ওয়ার্ডস, কিছু শব্দ আছে ইনফর্মাল ওয়ার্ডস। কম্পোজিশন, অ্যাপ্লিকেশন, ইমেইল, রিপোর্ট লেখার ক্ষেত্রে তোমাকে ফর্মাল ওয়ার্ড লিখতে হবে, ফর্মাল ওয়ার্ড লিখতে হবে। কি লিখতে হবে? ফর্মাল ওয়ার্ড লিখতে হবে। কিন্তু এমনিতেই যখন তুমি কোনো বন্ধুকে লিখবা, ফ্রেন্ডস, বন্ধুকে, চিলড্রেন, ছেলে মেয়েদেরকে, রিলেটিভস, আত্মীয়দেরকে কোনো চিঠি লিখবা, তাহলে তুমি সেখানে ইনফর্মাল ওয়ার্ডস ইউজ করতে পারো। অ্যাপ্লিকেশনে, কম্পোজিশনে, রিপোর্টে তুমি যদি ইনফর্মাল ওয়ার্ডস ইউজ করো তাহলে ভালো নাম্বার পাবা না। তোমরা বলবা যে ভাইয়া যে আমরা তাহলে ফর্মাল ইনফর্মালগুলো কেমনে শিখবো? আমি তোমাদের রাইটিং পার্টে আসা ফর্মাল ইনফর্মাল ওয়ার্ডসগুলো এখানে তালিকা করে দিয়েছি, সেগুলো দেখে ফেলবা। বইটা কীভাবে, পিডিএফটা তোমরা কীভাবে সংগ্রহ করবা কমেন্টে, ডিসক্রিপশনে বিস্তারিত দিয়ে দিচ্ছি। এবং আমাদের যারা ফেড বেসের স্টুডেন্ট আছে তারা তো এটা ফ্রিতে পেয়ে যায় ভর্তি হয়ে গেলে। আর তোমরা যারা আছো তোমাদেরকে এটা একটা নামমাত্র মূল্য দিয়ে এটাকে নিয়ে নিতে হবে। এটার বিস্তারিত আমরা কমেন্টে দিয়েছি, ক্যাপশনে দিয়েছি, দেখো। তাহলে এই ফর্মাল ইনফর্মাল ওয়ার্ডগুলো তোমরা দেখে ফেলবা। ওকে, ধরো আমরা বলি যে সে ভালো রেজাল্ট অর্জন করছে, গেট এ প্লাস, তাহলে গেট বলা যাবে না, এটা তোমাকে অবটেন বলতে হবে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। ওকে, তুমি ফ্রেন্ডস, রিলেটিভস, ছেলে মেয়ে অথবা বাবা মা, ওদেরকে বলানোর সময় তুমি কি ইনফর্মাল ইউজ করতে পারবা। তাহলে শো ইউজ না করে অ্যাপিয়ার ইউজ করবা, কেমন? স্টার্ট ইউজ না করে কমেন্টস ইউজ করবা। ফর্মালের ক্ষেত্রে ফর্মাল, এখানে সব কিছু আমি দিয়ে দিয়েছি, একেবারে যত কিছু লাগবে এইচএসসি রাইটিং পার্টে সব কিছু দেওয়া আছে। আচ্ছা, কীভাবে ইমেইল লিখতে হয় সেটার একটা ফরম্যাট দিয়েছি, এবার দেখো। ইমেইল লেখার ক্ষেত্রে ফ্রম টু সেন্ড সাবজেক্ট, কী বলেছি? ফ্রম যে পাঠাবে, টু যার কাছে পাঠাবে, সেন্ড কোন সময় পাঠিয়েছ, সাবজেক্ট পরীক্ষার প্রশ্নে যেটা লেখা থাকবে সেটা। অথবা এটা এভাবে লেখা যায় টু ফ্রম সাবজেক্ট সেন্ড, মাই ডিয়ার ফ্রেন্ড দিয়ে এখানে একটা কমা দিতে হবে। এখানে তুমি যা দাও না কেন অবশ্যই কমা দিতে হবে। সাধারণত প্রত্যেকটা লেটার ইমেইল এভাবে হয়, I have got your email just now. Thank you very much from the core of heart. Alhamdulillah, I'm very well. I hope you are well by the grace of Almighty Allah. সবার শেষে আমরা এগুলো লিখে no more today. I'll meet you within very short time. Your saver now. তাইলে মোটামুটি এটা হচ্ছে ইমেইলের একটা ফরম্যাট। আমি তোমাকে ফরম্যাটটা আগে দেখাচ্ছি। ধরো তোমার পরীক্ষা ইমেইল হিসেবে আসছে যে দ্য প্রাইজ গিভিং চেয়ারম্যান অফ ইউর স্কুল অথবা অফ ইউর কলেজ, তাহলে তুমি এখানে এই যে কথাগুলো মেইন পার্ট অফ ইমেইলে লিখে দিবা। দ্য স্কুল অর কলেজ ইজ ডেকোরেটেড নাইসলি, আমাদের কলেজ কিংবা স্কুলটা খুব সুন্দরভাবে সাজানো ছিল। দ্য ইউএনও প্রেসিডেন্ট ওভার দ্য মিটিং, উপজেলা নির্বাহী অফিসার সভাপতিত্ব করেছিল। দ্য ফাংশন বিগান উইথ দ্য রিসিটেশন অফ দ্য হোলি কোরআন, পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়েই আমাদের অনুষ্ঠানটি শুরু হয়। দেন উই অল সিং আওয়ার ন্যাশনাল অ্যানথেম, জাতীয় সঙ্গীত গাই। গেস্ট হোয়েস্টেড ন্যাশনাল ফ্ল্যাগ, অতিথিরা জাতীয় পতাকা উত্তোলন করে। আওয়ার হেডমাস্টার রিড অ্যাবাউট দ্য অ্যানুয়াল রিপোর্ট অফ আওয়ার স্কুল। এই যে পুরো কথাটা মেইন পার্ট অফ ইমেইলে এই জায়গাটাতে আমরা লিখব। স্টার্টিং এন্ডিং সব কিছু একই রকম, ঠিক আছে? এখানে সব কিছু আমি দিয়ে দিয়েছি। আবার লেটারের ক্ষেত্রেও দেখো, আমরা প্রথমে ডেট দিই অথবা স্থান দিই। ওকে, মাই ডিয়ার ফ্রেন্ডস দিই। আই হ্যাভ গট ইউর ইমেইলের জায়গায় জাস্ট লেটার লিখবা। তার শুরু এবং শেষটা একই। ইমেলের ক্ষেত্রে আমরা ফ্রম টু সেন্ড সাবজেক্ট লিখি, লেটারের ক্ষেত্রে জাস্ট মাই ডিয়ার ফ্রেন্ডের আগে আমরা স্থানটা কিংবা তারিখটা লিখি। আর মেইন পার্ট অফ দ্য লেটারটা এই জায়গাটাই লিখবা। ওকে, নিচে খাম আঁকাটা, স্ট্যাম্প আঁকাটা এটা বাধ্যতামূলক না, বুঝছো? এটা না লিখলেও কোনো প্রবলেম নেই। প্রিপারেশন এক্সাম আসছে, ধরো এই জায়গাটা, এই যে প্রিপারেশন এক্সাম লেটারটা আমাদের মেইন পার্ট অফ লেটারের জায়গায় লিখে ফেলবা। আমি তোমাকে ফরম্যাটটা শেখাচ্ছি। এবার আসো, এরকম সব কিছুর আমি মেইন জিনিসটা দিয়ে দিয়েছি। এবার তোমার এইচএসসি পরীক্ষায় আসার মতো যতগুলো লেটার আছে সবগুলো আমি এখানে দিয়েছি। ইমপ্রুভ ইংলিশ, ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, এই যে এখানে দেওয়া আছে ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, ওয়েস্ট টাইম ইউজিং ফেসবুক অর ইন্টারনেট। এরপর প্রসিডিউর অফ অ্যাডমিশন, ভর্তির নিয়ম কানুন, ইম্পর্টেন্স অফ কমিউনিকেটিভ ইংলিশ, পিকনিক, তারপর হচ্ছে হিস্টোরিক্যাল প্লেস, ঐতিহাসিক স্থান। এটা হচ্ছে তোমার তোমার কোনো বিদেশি বন্ধু তোমার দেশে বেড়াতে আসতে চাচ্ছে, তুমি তখন তোমার বন্ধুকে তোমার দেশের ঐতিহাসিক স্থানগুলো নিয়ে বলবা যেন সে আমাদের দেশে বেড়াতে আসে, ঠিক আছে?
এই যে প্রত্যেকটা লেটারগুলো আমরা আমাদের পেড বেসের স্টুডেন্টদেরকে আমরা এই প্রত্যেকটা লেটারের প্রত্যেকটা রাইটিং পার্টের অনুবাদ, কঠিন শব্দগুলো মুখস্থ করা, এরপর এগুলো কীভাবে সহজে মনে রাখা যায় সব কিছু আমরা একেবারে ধরে ধরে পড়াই। কেমন? হোয়াটস ইউ ইন্টেন্ড আফটার এইচএসসি এক্সামিনেশন? এইচএসসি পরীক্ষার পরে তুমি কি করতে চাও? এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিস, ডিসক্রাইবিং ইউর কান্ট্রি, তোমার বন্ধুকে তোমার দেশ সম্পর্কে বর্ণনা দেওয়া। এরপর হচ্ছে তোমার ছোট ভাইকে উপদেশ দেওয়া যেন খারাপ সঙ্গ ত্যাগ করা। এরপর তোমার বন্ধুকে লেখা অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট, 2024 সালের যেই স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে সেটার নিয়ে তোমার বন্ধুকে লেখালেখি করা। অনেকগুলো লেটার এখানে দিয়ে দিয়েছে আমরা। দেখো আর একটা দিয়েছে কি, তোমার কোনো বন্ধু অস্ট্রেলিয়ায় থাকে। এটা কিন্তু ঢাকা বোর্ড 2025 সালের এইচএসসি পরীক্ষায় আসা প্রশ্ন। বুঝতে পেরেছ? তোমরা যারা এখন এইচএসসি 25-এ যারা খারাপ করেছো তারা 26 সালের পরীক্ষার্থী 27, 28 সবার জন্য আজকের ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা। রাইট এ লেটার টু হিম টু গিভ হিম এ ব্রিফ অ্যাকাউন্ট অফ দ্য সাইটস অ্যান্ড সাউন্ডস অফ বাংলাদেশ। বাংলাদেশের সুন্দর দৃশ্যের বর্ণনা তুমি তাকে দিবা। এরপরে কি, তোমাদের দেশের স্বাধীনতা দিবস উদযাপন, রাজশাহী বোর্ড 25 সালে আসছে এইচএসসিতে। ডিসক্রাইবিং দ্য ফুড অ্যান্ড ফুড হ্যাবিট অফ বাংলাদেশি পিপল, বাংলাদেশের মানুষের খাদ্য এবং খাদ্যাভ্যাস, যশোর বোর্ড 25 সালের প্রশ্ন। শোয়িং সিম্পেথি, এটা বেশ কয়েক রকম আসতে পারে। ধরো তোমার কেউ মারা গিয়েছে, তোমার কেউ রেজাল্ট খারাপ করেছে, তোমার কেউ অসুস্থ হয়েছে, তুমি অসুস্থ হয়েছ করোনা কিংবা ডেঙ্গু আক্রান্ত হয়ে, তোমার বন্ধু তোমাকে একটা কি জানি, অথবা তোমার বন্ধুদের মধ্যে কেউ এরকম আক্রান্ত হয়েছে, তুমি তাদেরকে একটা সমবেদনা জানিয়েছ। এটাই হচ্ছে শোয়িং সিম্পেথি। এটা দিনাজপুর বোর্ড 25-এর প্রশ্ন। এগুলোর বাংলা সহ দিয়ে দিয়েছি। লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার অ্যাডভান্টেজ, উপকারিতা। অর্থাৎ এসএসসি পরীক্ষায় যত লেটার আসে সেগুলো সবগুলোর অর্থ সহ, সেই সুন্দর কীভাবে লিখলে 10-এ 10 পাবা সেগুলো সহ সব কিছুই দিয়ে দিয়েছি। আচ্ছা, সব কিছু দেওয়া আছে এখানে। এই বইটা পড়লেই তোমরা 80 নাম্বার ক্লিয়ার। হাউ টু রাইট অ্যাপ্লিকেশন, কীভাবে অ্যাপ্লিকেশন লিখলে তুমি পরীক্ষায় 10-এ 10 নাম্বার পাবা সেটা তোমাদেরকে আজকে দেখাচ্ছি। কমপ্লেক্স বাক্যের বেশি ব্যবহার করতে পারো। কমপ্লেক্স বাক্যটা যেন একটু বড় হয়। হু, হুইজ, দ্যাট, ইফ, আনলেস, দো, অলদো থাকে। ফর্মাল লেটারে সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা যাবে না। আমরা আই এম আ বয়, হি ইজ আ স্টুডেন্ট এভাবে বলি না, তোমাকে বলতে হবে আই এম আ বয়, হি ইজ আ বলা যাবে না, হি ইজ আ স্টুডেন্ট। উইল গো টু স্কুল, উইল বলতে হবে, সংক্ষেপে বলা যাবে না। অর্থাৎ ইস নট লেখা যাবে না, ইস নট লিখতে হবে। আরেন্ট লেখা যাবে না, আর নট লিখতে হবে। ইজন্ট লেখা যাবে না, ইস নট লিখতে হবে। ডোন্ট লেখা যাবে না, ডু নট লিখতে হবে। ওকে, শুরুর ক্ষেত্রে ডিয়ার স্যার অথবা স্যার, রেসপেক্টেড স্যার অথবা অনারেবল স্যার দিয়ে শুরু করবা। সবার শেষে শেষ করার সময় অ্যাপ্লিকেশনে ইউর্স ফেথফুলি অথবা সিনসিয়ারলি ইউর্স দিয়ে শেষ করতে হবে। আমরা কিন্তু প্রথমে এই কথাগুলো দিয়ে শুরু করি। I'd it be possible for you to send me, অথবা I'd be grateful if you could send me. I was wondering if you have had a chance to do yet. Would it be possible for me to come? I'd really appreciate your help. I'd be very grateful for your help. আমরা শেষে লিখি না, যথাবিহিত বিনীত নিবেদনে এই যে এই জিনিসটা যদি করেন, এই জিনিসটা যদি পাঠান, এই জিনিসটা যদি মঞ্জুর করেন, চিরকৃতজ্ঞ থাকিব। এটা কিভাবে বলবা? সব অ্যাকশনগুলো লিখে দিয়েছি। এগুলো লিখলে এই এক্সপ্রেশনগুলো ব্যবহার করলে তোমার অ্যাপ্লিকেশন আরও বেশি সুন্দর ও প্রাঞ্চল হবে। ফর্মাল লেটারে যদি তুমি অ্যাপ্লিকেশনে যদি 10-এ 10 পাও, সঠিক স্ট্রাকচার ফলো করবা। আমি তোমাকে যেভাবে শিখিয়েছি, প্রথমে ডেট, টুটা বলা যাবে না, দ্য প্রিন্সিপাল অথবা দ্য হেডমাস্টার। এখন টুটা কিন্তু বলে না, টুটা এখন দেয় না। ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা, ফর্মাল ওয়ার্ডস কী সেগুলো কিন্তু আমি তোমাদের প্রথম ক্লাসে দেখিয়েছি। ওকে, সংক্ষিপ্ত, প্রাসঙ্গিক এবং গুছিয়ে লেখা। সংক্ষিপ্ত যত সংক্ষিপ্ত লিখতে পারো। রিলেভেন্ট, প্রাসঙ্গিক কথা, অতিরিক্ত বাইরের কোনো কথা টানবা না, একটু গুছিয়ে অ্যারেঞ্জড করে লিখবা।
গ্রামার তোমার ঠিক থাকতে হবে, এখানে স্পেলিং বানান ঠিক রাখতে হবে, পাঞ্চুয়েশন ঠিক রাখতে হবে, কোথায় দাড়ি কমা ফুল স্টপ কোথায় দেবা সেগুলো ঠিক রাখতে হবে, যেন গ্রামাটিক্যাল কোনো ভুল না হয়, রাইট ফর্মস অফ ভার্বসের কোনো যেন ভুল না হয়, স্পেলিং বানান যেন ভুল না করো, ঠিক আছে। ইডিয়মস বা বাগধারা ব্যবহার না করো। ধরো তোমাকে একটা কলেজে হোস্টেলের জন্য সিটের জন্য বলা হয়েছে যে স্যার আমার আত্মীয় স্বজন এখানে নেই, আই হ্যাভ নো রিলেটিভস হেয়ার টু স্টে উইথ, আমার থাকার মতো কোনো আত্মীয় স্বজন নেই, তাই আমাকে একটা কলেজে একটা হোস্টেলে সিট দেন। এখন তুমি যদি বলো আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন, কিথ অ্যান্ড কিন মানে হলো আত্মীয় স্বজন, এটা হলো একটা ইডিয়মস বাগধারা হয়ে যাচ্ছে। তাহলে তুমি যত বেশি বাগধারা কম ইউজ করতে পারবা অ্যাপ্লিকেশনে তত ভালো, ওয়ার্ডস ইউজ করবা। সাবজেক্ট বাদ দিয়ে না লেখা, আমরা যখন লেটার লিখি তখন বলি যে হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, হোপ ইউ আর ওয়েল, এটা বলি না, এটা বলি না। কিন্তু অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে তোমাকে অবশ্যই সাবজেক্ট উল্লেখ করতে হবে। আই হোপ ইউ আর, আই হোপ, উই হোপ, কাহিনী বুঝছো, সাবজেক্ট উল্লেখ করতে হবে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। ওকে, তাহলে আজকের ক্লাসে তোমরা দেখো একেবারে এইচএসসির 80 নাম্বার আজকে ক্লিয়ার করে দিব, 80 নাম্বার। এখন তোমাদেরকে আমি শেখাবো কিভাবে তুমি একটা অ্যাপ্লিকেশন লিখে 13টা অ্যাপ্লিকেশন শেখা হয়ে যায়। তোমরা বলবো যে ভাইয়া আমরা তো এই যে অল্প লিখে এভাবে কম নাম্বার পাওয়ার মতো না, না না না, 13 দিনে তোমরা না শিখে 13 দিন যেভাবে শিখবা ব্যয় করবা সেভাবেই শেখাবো। স্যারে বুঝতে পারবে না যে আমরা একটা দিয়ে 13টা শিখেছি, সেটা মজার না। 13টা শিখবো একটা দিয়ে, সেগুলো কি কি? ট্রান্সফার সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল, লিভ অফ অ্যাবসেন্স, আর্লি লিভ, ফুল ফি স্টুডেন্টশিপ, সিট ইন দিস কলেজ হোস্টেল, ইলেকটিভ সাবজেক্টস, ক্যারেক্টার সার্টিফিকেট, লিভ আফটার সেকেন্ড পিরিয়ড, ফাইন্যান্সিয়াল হেল্প, রিঅ্যাডমিশন অফ ডিলে ফাইন, লিভ অফ অ্যাডভান্স ফর রিঅ্যাডমিশন ইন দ্য ক্লাস। উপরোক্ত 13টা অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে শুধু কজ পরিবর্তন করতে হয়, কারণ পরিবর্তন করতে হয়, বাকি সব ঠিক থাকবে। 13টি অ্যাপ্লিকেশনের কজ আমি প্রশ্নের পাশে ব্র্যাকেট দিয়ে লিখেছি তোমাদের সুবিধার্থে। সাবজেক্ট প্রশ্নে যেটা আছে সেটা লিখবা। প্রথমে টুটা কিন্তু এখন দেয় না, এটা আধুনিক ইংরেজিতে এটা ব্যবহৃত হয় না, ঠিক আছে। তোমরা টুটা না দিয়ে লিখবা, টুটা না দিয়ে লিখবা। দ্য হেডমাস্টার, দ্য প্রিন্সিপাল, তোমার কলেজের নাম, স্থান, ডেটটা এখানেও দেওয়া যায়, উপরেও দেওয়া যায়, দ্যাটস নট ম্যাটার। সাবজেক্ট দিবা, পরীক্ষায় যেটা আসে সেটা। রেসপেক্টেড স্যার, I beg most respectfully to state that I am a student of class 12. আমি দ্বাদশ শ্রেণীর আপনার কলেজের শিক্ষার্থী হই, of your college. I have shown brilliant result. আমি ভালো ফলাফল করি। Final exam this year, অথবা টেস্ট পরীক্ষায় ভালো করেছো, ফার্স্ট ইয়ার পরীক্ষায় ভালো করেছো, অথবা এসএসসিতে ভালো করেছো। অ্যাপার্ট ফ্রম দিস, এছাড়াও I got the best marks in every exam. আমি প্রতি পরীক্ষায় ভালো ফলাফল করি। বাট নাও ফর মাই কজ, তুমি 13টা অ্যাপ্লিকেশনের জন্য শুধু 13টা কজ শিখলে হবে। 13টা কজ, এই 13টা কজ ভাই তোমরা ভালো ভাবছে ভাইয়া এই 13টা কজ আমরা কোত্থেকে শিখবো? আমি এই 13টা কজ তোমাদের প্রশ্নের পাশে ব্র্যাকেটে লিখে দিয়েছি, দেখো প্রত্যেকটার পাশে। ধরো ফাইন্যান্সিয়াল হেল্প তোমার পরীক্ষায় অ্যাপ্লিকেশন লিখতে বললো, তাহলে তুমি কজ হিসেবে কি লিখবা? মাই ফাইন্যান্সিয়াল কন্ডিশন ইজ ভেরি পুয়ার বিকজ মাই ফাদার ইজ দ্য অনলি আর্নিং মেম্বার্স ইন মাই ফ্যামিলি। আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, কারণ আমার ঘরে শুধু ইনকাম করে একমাত্র আমার বাবা। আই ব্যাডলি নিড সাবজেক্ট কি? ফুল ফ্রি স্টুডেন্টশিপ অথবা ফাইন্যান্সিয়াল হেল্প ফ্রম পুয়ার ফান্ড। তাহলে এই যে কস একটা জিনিস তুমি শুধু চেঞ্জ করবা, সেটা হলো কস, শুধু এই জিনিসটা। সাবজেক্ট তো পরীক্ষায় যেটা আসে সেটা লিখবা, সাবজেক্ট পরীক্ষায় যেটা আসে সেটা লিখবা, তুমি শুধু কস চেঞ্জ করবা। কি চেঞ্জ করবা? যে কস চেঞ্জ করবা। ওকে, আচ্ছা, তাহলে এই ধরনের 13টা অ্যাপ্লিকেশন। আচ্ছা, তুমি বলবা যে ভাই আমাদের যদি পরীক্ষায় কলেজ হোস্টেল আসে তাহলে কি দিবা? সিট ইন দিস কলেজ হোস্টেল, মাই ফ্যামিলি শিফটেড ফ্রম ঢাকা। আমার পরিবার ঢাকায় চলে গেছে। আই হ্যাভ নো রিলেটিভস হিয়ার টু স্টে উইথ, এখানে থাকার মতো আমার কোনো রিলেটিভ নেই। সো আই ব্যাডলি নিড, ব্যাডলি মানে এখানে খারাপভাবে না, তীব্রভাবে, এক্সট্রিমলি, খুব বেশি প্রয়োজন। এ ধরনের প্রত্যেকটা 13টা অ্যাপ্লিকেশনে আমি প্রত্যেকটা পাশে ব্র্যাকেট দিয়ে 13টা কারণ লিখে দিয়েছি। একটা শিখেই 13টা, শুধু 13টা কজ লিখবা, 13টা কজ শিখবা, সাবজেক্ট পরীক্ষায় যেটা আসে সেটা দিবা, সাবজেক্ট পরীক্ষায় যেটা আসে সেটা দিবা। একটা শিখে 13টা অ্যাপ্লিকেশন। ওকে,
আচ্ছা, এরপর দেখো অ্যাপ্লিকেশন, আমরা আরও এখন একটা দিয়ে 12টা অ্যাপ্লিকেশন শিখব। তোমরা যারা ইংলিশ মজা রফিক স্যারের বইটা পড়েছো, স্যার খুব ভালো একটা বই লিখেছেন, উনি এই জিনিসটা খুব সুন্দরভাবে সেখানে দিয়েছে। আমি ওনার থেকে খুব সুন্দর করে আইডিয়াটা নিয়েছি। এখানে দেখো এই জায়গাটা দেখো, এই স্যারের এই বইয়ের আইডিয়াটা আমার কাছে খুব ভালো লেগেছে, এই জন্য এটা আমি এখানে নিয়েছি। দেখো, সেট আপ কমন রুম, সেট আপ ডিবেটিং ক্লাব, সেট আপ ক্যান্টিন, সেট আপ হোস্টেল, সেট আপ রিডিং রুম, এরকম সেট আপ নিয়ে 12টা মাল্টিমিডিয়া ক্লাস, সেট আপ লাইব্রেরি, সেট আপ হল রুম, সেট আপ লিটারেরি ক্লাব, সেট আপ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। কয়টা? 12টা। 12টা দিয়ে আমরা 12টা এখন শিখবো একটা দিয়ে। কয়টা দিয়ে বলো? একটা অ্যাপ্লিকেশন দিয়ে আমরা এখন 12টা অ্যাপ্লিকেশন শিখে ফেলবো। কাহিনী বুঝছো? কত মজা না? শুধু কাজ কি, এই যে 1, 2, 3 নম্বর কালিয়াস্থানে সাবজেক্টের নাম লিখে দিবা। ধরো আসছে সেট আপ কমন রুম, তাহলে দেয়ার ইজ নো কমন রুম, এ কমন রুম, সেট আপ কমন রুম। আসছে ক্যান্টিন, 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 ক্যান্টিন। আসছে রিডিং রুম, রিডিং রুম, রিডিং রুম, রিডিং রুম। আসছে মাল্টিমিডিয়া ক্লাসরুম, মাল্টিমিডিয়া ক্লাসরুম, মাল্টিমিডিয়া ক্লাসরুম, মাল্টিমিডিয়া ক্লাসরুম। একটা দিয়ে 12টা অ্যাপ্লিকেশন। তাহলে আমি এখন তোমাদের 2টা দিয়ে 25টা অ্যাপ্লিকেশন শিখিয়ে দিয়েছি। ওকে, এবার আসো, ধরো তুমি স্টাডি ট্যুর, কারো ড্রামা আয়োজন, পিকনিকে যাওয়া, বিদায় অনুষ্ঠান আয়োজন করা, জন্মবার্ষিকী পালন করার জন্য একটা দিয়ে এখানে 5টা অ্যাপ্লিকেশন দিয়েছি। তোমরা এগুলো সব দেখে নিবা। আমাদের পেড বেসড স্টুডেন্টদেরকে তো আমরা এগুলো ধরে ধরে পড়াই, একেবারে বইটা তারা পেয়ে যায়, সেখান থেকে তারা পড়তে পারে। তোমরা যারা বাইরের স্টুডেন্ট আছো, তোমরা চাইলে আমাদের পেড বেচে পড়তে হতে পারো। এবং বইটা যদি তোমরা এমনিতেই কিনতে চাও, একেবারে নামমাত্র একটা মূল্যে কিনতে পারবা। এটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ড্যামাস ব্রিজ, টিউবওয়েল, এগুলো নিয়ে একটা দিয়ে অনেকগুলো অ্যাপ্লিকেশন লেখার নিয়ম দিয়েছি। অল ইন ওয়ান অ্যাপ্লিকেশন, একটা দিয়ে অনেকগুলো অ্যাপ্লিকেশন লিখতে পারবা, একটা দিয়ে অনেকগুলা, একটা দিয়ে সব অ্যাপ্লিকেশন। সার্টিফিকেট জন্য আবেদন করলে কেমন অ্যাপ্লিকেশন, বাংলা ইংরেজিতে সব জায়গায়। কারো কাছে সাহায্য চেয়ে আবেদন করলে, ডোনেশন, ফাইন্যান্সিয়াল হেল্প, স্টিপেন্ড, এই ধরনের অ্যাপ্লিকেশন কীভাবে লিখবা। কোনো কিছু স্থাপন, কমন রুম, ক্যান্টিন, কম্পিউটার ক্লাবের জন্য কীভাবে লিখবা সেটা তো দেখিয়েছি এখন। আবার প্রত্যেকটা অ্যাপ্লিকেশন যেন পরীক্ষায় তুমি 10-এ 10 পাও, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আবার আলাদা আলাদা করে দিয়েছি। মাল্টিমিডিয়া ফেসিলিটিস, এরপর এটা কি, কম্পিউটার ল্যাব ফেসিলিটিস, স্টাডি ট্যুরে যাওয়ার জন্য পারমিশন, কমন রুম, কমন রুমের ফেসিলিটিস বাড়ানো, লাইব্রেরি ফেসিলিটিস বাড়ানো। এরপর ফ্লাড এফেক্টেড পিপলের মানুষের জন্য রিলিফ, ত্রাণ দেওয়া। এক্সট্রা ক্লাস, ইংলিশে এক্সট্রা ক্লাসের আয়োজন করার জন্য তোমার প্রিন্সিপাল স্যারকে অ্যাপ্লিকেশন করবা। এরপর বিজ্ঞান মেলা আয়োজন করার জন্য, সাউন্ড সিস্টেম, বড় ক্লাসরুমের জন্য সাউন্ড সিস্টেম। তোমরা সবাই ক্লাস বুঝছো না, কথা বুঝতেছো না, সেজন্য। ওকে, অর্থাৎ যেভাবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন, এইচএসসির গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অ্যাপ্লিকেশন, আমার এই বইয়ের বাইরে আর কোনো অ্যাপ্লিকেশন তোমার আসবে না পরীক্ষায়, বুঝছো? তুমি এইচএসসি 2500, 2600, 2700, 2800 সব এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। বার্থ সার্টিফিকেটের জন্য সব কিছু এখানে দেওয়া আছে, একেবারে প্রত্যেকটা এখানে দেওয়া আছে। তোমরা এগুলো অবশ্যই অবশ্যই পড়ে ফেলবা। কীভাবে প্যারাগ্রাফে তুমি একেবারে ফুল মার্কস পেতে পারো, এই ধরনের কিছু অসাধারণ ট্রিক্স তোমাদেরকে দেখাবো এখন। প্যারাগ্রাফ সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে হবে, তবে এখানে প্রথম 2-3 লাইনের সূচনা, এর পরের লাইনগুলোতে মূল বক্তব্য, শেষের দিকে উপসংহার তোমাকে টানতে হবে। ওকে, প্রথম লাইনগুলোতে তুমি সেখানে এক্সপ্লেনেশন কাকে বলে সেটার সংজ্ঞাটা দিবা, এরপর মূল কথাগুলো মাঝখানের 7-8 লাইন বলবা, শেষের দিক দিয়ে সেটার উপসংহার টানবা, সেটার ক্ষতিকর দিক দিয়ে কীভাবে এটাকে রিমুভ করা যায়, দূর করা যায়, ক্যান্সেল করা যায়। টাইটেল বা শিরোনাম দিতে হবে, উপরে হেডিং থাকতে হবে। একাধিক প্যারায় লেখা যাবে না, সিঙ্গেল প্যারায় লিখতে হবে। একাধিক প্যারা লিখতে পারবা যে তুমি কম্পোজিশন, প্যারাগ্রাফ তোমাকে অবশ্যই 1 প্যারা লিখতে হবে। 1 প্যারা তো বোঝো, এটা 1 প্যারা। আমি যদি আবার ফোর্স দিয়ে লিখি তাহলে এখানে 2 প্যারা হয়ে গেছে, এটা একটা প্যারা, এটা একটা প্যারা। ওকে, 1 প্যারায় লিখতে হবে। অবশ্যই বাক্যগুলো সাজিয়ে লিখতে হবে পরস্পর সংযুক্ত হয়ে, একটা পরিষ্কার ধারণা যেন ফুটে ওঠে।
আমি বলছি তোমাকে, ধরো তুমি একটা কি নিয়ে প্যারাগ্রাফ লিখেছ, ট্রাফিক জ্যাম নিয়ে, তাহলে তুমি প্রথমে যদি বলো যে আমি যে অ্যাক্সিডেন্ট করছে তাকে হাসপাতালে নিয়ে গেছি, এরপর সে ব্যথা পাইছে, এরপর সে অ্যাক্সিডেন্ট করছে, হবে? একটার সাথে আরেকটার সাথে তুমি প্রথমে বলবা যে আমি স্কুলে যাওয়ার সময়, কলেজে যাওয়ার সময়, রাস্তা পার হওয়ার সময় একটা অ্যাক্সিডেন্ট দেখেছি, মুহূর্তে মানুষগুলো মারা গেছে, যারা ছিল তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ আসছে, অ্যাম্বুলেন্স আসছে, তারা অনেকে আহত নিহত হয়েছে, সাংবাদিক আসছে, এবং কিভাবে অ্যাক্সিডেন্ট রোধ করা যায় সেটা বলছো। কিন্তু প্রথমে যদি বলো যে শেষের দিক থেকে আগে বলো আসো, তাহলে হবে না। তুমি যেটা তুমি শিখেছো পরীক্ষার জন্য, কিন্তু পরীক্ষার হলে গিয়ে মনে নাই, তার বলে উল্টাপাল্টা লিখবা না। চেইন অফ সেন্টেন্স কমান ঠিক রেখে করতে হবে, ঠিক আছে? প্যারাগ্রাফের বাক্যগুলো ডিরেক্ট স্পিচে লিখতে হবে, ইনডিরেক্ট নিরেশন টাইপসে লিখলে হবে না, ডিরেক্ট স্পিচে লিখতে হবে। 10 থেকে 13টা সেন্টেন্স লিখলেই, লাইন লিখলেই আসলে প্যারাগ্রাফ হয়ে যায়। অনেক সময় কত শব্দের মধ্যে, বিশেষ করে উইথিন 150 ওয়ার্ডস, নট মোর দেন 150 ওয়ার্ডস, অথবা অ্যাটলিস্ট 150 ওয়ার্ডস, এইভাবে অনেক জায়গায় ইনস্ট্রাকশন দেওয়া থাকে 150 ওয়ার্ড কিংবা 200 ওয়ার্ড। সামান্য কম বেশি হইতে পারবে, এটা কোনো ফ্যাক্ট না। ইদানিং আমরা দেখি যে 2 ধরনের প্যারাগ্রাফ আসে। একটা হলো কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, তুলনা, অনলাইন ক্লাস এবং অফলাইন ক্লাসের সাথে গ্রামের সাথে শহরের তুলনা, এ ধরনের তুলনা আসে। এবং প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটির তুলনা, ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, শহর জীবন গ্রামের জীবনের তুলনা। এরপর কি বলছি, অনলাইন ক্লাস এবং ক্যাম্পাস ক্লাসের তুলনা, এ ধরনের কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট একটা আসে। এই ধরনের প্যারাগ্রাফগুলোতে যদি তুমি ভালো করতে চাও, তোমাকে কানেক্টর ইউজ করতে হবে, বিপরীতধর্মী কানেক্টর। কেন? দেখো, তুমি প্রথমে ভিলেজ লাইফের ভালো দিকের কথা বলবা, খারাপ দিক বলবা, সিটি লাইফের ভালো দিক খারাপ দিক বলবা, প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি ভালো খারাপ বলবা, অর্থাৎ প্রত্যেকটা কথার বিপরীত আসবে। এই জন্য বিপরীত কানেক্টরগুলো তোমাকে এখানে ইউজ করতে হবে। বাট, হাউএভার, আনলাইক, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ওয়াইল, ওয়াইরেস, ইন কন্ট্রাস্ট, নেভার দ্য লেস, এই কানেক্টরগুলো ইউজ করলে তুমি ভালো মার্কস পাবা এই যে কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফে। আর কিছু আছে যে কজ অ্যান্ড ইফেক্ট, যে প্যারাগ্রাফে কোনো বিষয়ের প্রভাব, কারণ, ইমফ্যাক্ট কিংবা কজ উল্লেখ করা থাকে, এনভায়রনমেন্ট, পলিউশন, রুট অ্যাক্সিডেন্ট, ট্রাফিক জ্যাম, ফুড অ্যাডাল্টারেশন, এই ধরনের প্যারাগ্রাফগুলো। ওকে, তাইলে আমি যে তোমাকে যে কথাগুলো বলছি, এগুলো যদি তুমি মেনে চলো, তাহলে অবশ্যই প্যারাগ্রাফে 10-এ 10 তোমার মিস হবে না ইনশাল্লাহ। এরপর দেখো, আমি তোমাদেরকে এখন একটা দিয়ে 13টা প্যারাগ্রাফ শেখাবো। এই পর্বে আমরা 13টি নেগেটিভ প্যারাগ্রাফ দিয়েছি, মাঝখানের লাইনগুলো 13টা প্যারাগ্রাফের প্রত্যেকটার সাথেই মিলবে, আলাদা করে স্টার্টিং আর এন্ডিং দিয়েছি। স্টার্টিং শুরুতে লিখবে, এন্ডিং শেষে লিখবে। ধরো এই প্যারাগ্রাফগুলো আমি এখন তোমাদের 13টা নেগেটিভ প্যারাগ্রাফ দিব। এখানে মাঝখানে যে কথাগুলো লিখেছি, এই কথাগুলো প্রত্যেকটা 13টা প্যারাগ্রাফের সাথেই ম্যাচ হয় মতো করে লিখেছি। এই যে 3টা কালিয়াস্থান দেখেছো, এই 3টা কালিয়াস্থানে প্যারাগ্রাফ যেটা আছে সেটা লিখবা। এনভায়রনমেন্ট পলিউশন আসলে এই 3 কালিয়াস্থানে এনভায়রনমেন্ট পলিউশন লিখবা। ট্রাফিক জ্যাম আসলে ট্রাফিক জ্যাম লিখবা। ডোরি সিস্টেম কিংবা যৌতুক প্রথা আসলে এই 3টা জায়গায় ডোরি সিস্টেম লিখবা। এই প্রত্যেকটা কথা বলেছি আমি 13টা প্যারাগ্রাফের মতো খাটবে, সেজন্য এগুলো এখানে দেওয়া। প্রত্যেকটার জন্য আলাদা করে স্টার্টিং দিয়েছে, আলাদা করে এন্ডিং দিয়েছে। ধরো তোমার এনভায়রনমেন্ট পলিউশন আসছে, তাহলে তুমি এই যে 3 লাইন স্টার্টিং, এটা শুরুতে লিখবা, এই যে নিচের 2 লাইন এন্ডিং, এটা শেষে লিখবা। স্যার কোনোদিন বুঝতে পারবে না যে তুমি একটা দিয়ে 13টা শিখেছ। কাহিনী বুঝছো? তাহলে এরকম আমরা এনভায়রনমেন্ট পলিউশন দিয়েছি। ডেফরেস্টেশন, তোমরা যারা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা আমাদের থেকে স্বল্প মূল্যে কিনে নিতে পারো এটা। আবার আমাদের পেট বেচে যারা আছে ওদেরকে আমরা এগুলো ভর্তির সাথে সাথে এগুলো দিয়ে দিই। ডেফরেস্টেশন, বৃক্ষরোপণ, বৃক্ষ নিধন, গাছ কেটে ফেলা। ট্রাফিক জ্যাম, যানজট, লোডশেডিং, বিদ্যুৎ বিভ্রাট। রুট অ্যাক্সিডেন্ট, এয়ার পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণায়ন, ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন। ড্রাগ অ্যাডিকশন, মাদকাসক্তি, ওয়াটার পলিউশন, পানি দূষণ, ডোরি সিস্টেম, যৌতুক প্রথা, ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য ভেজাল, প্রাইস হ্যাক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই যে 13টা প্যারাগ্রাফ, এগুলো সব নেগেটিভ। নেগেটিভের জন্য নেগেটিভ কথা দিয়েছি, আলাদা স্টার্টিং, আলাদা এন্ডিং দিয়েছি। স্টার্টিং শুরুতে লিখবা, এন্ডিং শেষে লিখবা। মাঝখানের কথায় 3টা গ্যাপ আছে, সেখানে পরীক্ষায় যেটা আসে সেটা লিখে দিবা। আবার এসএসসি পরীক্ষা আসার মতো প্রত্যেকটা প্যারাগ্রাফ আমি এখানে লিখে দিয়েছি। দেখো, ডিজিটাল বাংলাদেশ, জুলাই আন্দোলন, ফোক মিউজিক, দিস ভিক্টরি ডে, ফেসবুক, লার্নিং ইংলিশ, বুক ফেয়ার। এই প্যারাগ্রাফগুলো আমরা অর্থসহ, ওয়ার্ড মিনিংগুলো সহ, অনুবাদ সহ আমাদের স্টেট বেসড স্টুডেন্টদেরকে আমরা পড়াই। আর্লি ম্যারেজ, বাল্যবিবাহ, 21শে ফেব্রুয়ারি,
ভিলেজ লাইফ, সিটি লাইফ, উইন্টার মর্নিং, ট্রি প্লান্টেশন, ন্যাশনাল পার্ক, একেবারে প্রত্যেকটা এখানে দেখো অনুবাদ সহ দিয়ে আছে, প্রত্যেকটার দেওয়া আছে। ডেঙ্গু ফিভার, মেট্রো রেল, স্কুল লাইব্রেরি, কলেজ লাইব্রেরি, জুলাই আন্দোলন, টি স্টল, প্রত্যেকটা প্যারাগ্রাফ এখানে দেওয়া আছে। এইচএসসিতে আসার মতো প্রত্যেকটা প্যারাগ্রাফ এখানে দিছি। ডেফরেস্টেশন বাংলা অনুবাদ সহ, অর্থ সহ, ড্রাগ অ্যাবিউজ নিয়ে দিছি, এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে দিয়েছি, গ্রামীণ ব্যাংক, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু এখন খুব বেশি ইম্পর্টেন্ট। 300 ওয়ার্ডস দিয়েছি, 300 ওয়ার্ডস। রেসিজম, বর্ণবাদ 250 ওয়ার্ডস। ড্রিম 250 ওয়ার্ড দিয়েছি। ড্রিম কিন্তু খুব ইম্পর্টেন্ট। পেসেজের পাশাপাশি এখানেও মোবাইল ফোন, ফোক মিউজিক বাংলা অনুবাদ সহ, অনলাইন এডুকেশন, মোরাল ভ্যালুস, ডেমোক্রেসি অ্যান্ড অটোক্রেসি, গণতন্ত্র এবং স্বৈরতন্ত্র, সব কিছু দেওয়া আছে। এরপর একটা দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ লেখার আরও কিছু ট্রিক্স এখানে দেওয়া আছে। তোমরা এগুলো আমাদের পিডিএফটি নিয়ে পড়ে ফেলবা, কেমন? আমি তোমাকে জাস্ট দেখাচ্ছি কীভাবে তুমি 80টা নাম্বার খুব সহজেই পেতে পারবা। তাহলে আমাদের আজকের ক্লাসটা দেখো। স্টোরি আসে দুই ধরনের। একটা ক্রিয়েটিভ স্টোরি, একটা ট্র্যাডিশনাল স্টোরি। আগেকার সময়ে তো আমরা দেখতাম বেশিরভাগ মুখস্থ, অর্থাৎ ট্র্যাডিশনাল স্টোরি আসতো। বায়েজিদ, শেখ সাদি, এলায়ার কাউবয়, টাইগার ওঠা আর কি, অ্যাটাস্ট্রিক্রো, কেমন? তারপর অ্যাডাপ অ্যান্ড অ্যান অ্যান্ট, এরপর ফেলিয়ার ইজ দ্য ফিলার অফ সাকসেস, রবার্ট ব্রুস। অর্থাৎ আমরা আগে মুখস্থ করলে 10-15টা স্টোরি মুখস্থ করলে আমরা কমন পেতাম। কিন্তু ইদানিংকালে যেটা দিচ্ছে সেটা হলো ক্রিয়েটিভ স্টোরি। এটা অবশ্যই প্রশংসার যোগ্য। যে ভালো গ্রামার জানবে, যে শব্দের অর্থ জানবে, নিজে রাইটিং লিখতে জানবে, তার জন্য এটা লিখে একেবারেই সহজ। ক্রিয়েটিভ স্টোরি তুমি বানিয়ে তোমার ইচ্ছা মতো লিখতে পারবা। কীভাবে আজকে ক্রিয়েটিভ স্টোরি ভালো করে লিখবা আমার সাথেই থাকো, আজকে দেখাই দিচ্ছি। স্টোরি আসে দুই ধরনের, একটা ট্র্যাডিশনাল যেগুলো মুখস্থ করতে হয়, কিন্তু ইদানিং পরীক্ষায় আসে ক্রিয়েটিভ স্টোরি যেগুলো তোমাকে বানিয়ে লিখতে হবে। এক একজনেরটা এক এক রকম হবে। প্রথমে 3-4 লাইন দেওয়া থাকবে, সেটার সাথে মিলিয়ে একটা এন্ডিং করতে হবে। হেডিং দেওয়াটা খুব বেশি ভালো, তবে বাধ্যতামূলক না। যদি তুমি হেডিং দিয়ে লিখো তাহলে এক্ষেত্রে একটা সুবিধা হয়, তোমার গল্পটা তোমাকে বানাতে সুবিধা হয়। তুমি গল্পটা বানায় ফেলছো, গল্পের নাম, তাহলে তোমাকে গল্পটা লিখতে সুবিধা হবে তোমার। অ্যাগ্রেডি ফার্মার, এগুলো হলো ট্র্যাডিশনাল স্টোরি, মুখস্থ করতে হবে। অ্যাটাস্ট্রিক্রো, পানিশমেন্ট অফ আ লায়ার অথবা লায়ার কাউবয়, রেওয়ার্ডস অফ অনেস্টি অথবা অ্যান অনেস্ট উড কাটার, মানি ক্যান নট বাই হ্যাপিনেস, ওই যে এটা হচ্ছে ওই যে কবলার, মুচি আর ব্যাংকারের গল্প, দ্য ডাফ অ্যান্ড। তাতে এগুলো হইলে তোমার কি মুখস্থ স্টোরি, ট্র্যাডিশনাল স্টোরি মুখস্থ করতে হবে। ওকে, এগুলো আমরা অনুবাদ সহ গল্পের মতো করে আমাদের পেট বেজগুলোতে আমরা পড়াই। কিন্তু ইদানিং আসে বলছি ক্রিয়েটিভ স্টোরি। কীভাবে তুমি ক্রিয়েটিভ স্টোরি লিখবা? ধরো রহিম খুব ভালো একজন শিক্ষার্থী, ক্লাস 10 সায়েন্সের। তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া, কিন্তু তার বাবা মারা গিয়েছে। এতটুকু বলার পর ওরা 3-4 লাইন তোমাকে লিখে দিবে। এবার পুরো গল্পটা তুমি ইংরেজিতে সাজাও। তোমরা যদি ক্লাসে 1000 স্টুডেন্ট থাকো, 1000 জন 1000 মতো করে সাজাইতে পারবা। জাস্ট গল্পটা হলেই হলো, পূর্ণতা পেলেই হলো। বুঝতে পেরেছ? তাহলে তোমার যদি শব্দের অর্থ, গ্রামাটিক্যাল স্ট্রাকচার জানা থাকে তাহলে হয়ে যাবে। ধরো একটা গল্প হইতে পারে যে তাদের ফ্যামিলি দেখাশোনা করতো তার বাবা মারা যাওয়ার পর তাদের লেখাপড়ার খুব কষ্ট হচ্ছে, ফ্যামিলির ভার তার কাঁধে নিতে হইছে, তাকে লেখাপড়া ছেড়ে দিতে হইছে। কিন্তু তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া, কিন্তু হইতে পারে নাই। তার ছোটো ভাই বোনদেরকে সে লেখাপড়া করাইছে নিজে পরিশ্রম করে। এখন তার ছোটো ভাই বোনরা ডাক্তার। এটা একটা গল্পের এন্ডিং। অথবা রহিম অন্যর জায়গায় কাজ করত, আরেকজনের বাড়িতে কাজ করত, অন্যের দোকানে কাজ করে রাত্রে এসে বাসায় পড়তো, টিউশন করাইতো, দিন মজুরি কাজ করে ঘরের যোগান দেওয়ার পর রাত্রে এসে পড়তে এমন পরিশ্রম, হার্ট ভাঙা পরিশ্রম করতে করতে আজকে রহিম একটা ভালো রেজাল্ট করেছে। এসএসসি দিয়েছে, এইচএসসি দিয়েছে, ভালো মেডিকেলে চান্স পেয়েছে। আজকে রহিম একজন স্বনামধন্য ডাক্তার হয়েছে। অথবা রহিমের বাবা মারা যাওয়ার পরও রহিম এসএসসি পরীক্ষাটা কষ্ট করে দেওয়ার পরে এসএসসি পরীক্ষায় A+ পেয়েছে,
এবং বাংলাদেশের একটা ব্যাংক বিভিন্ন শিক্ষার্থীদেরকে বৃত্তি দেয়। একদিন হঠাৎ রহিমের বাসায় পোস্টম্যান এসেছে একটা চিঠি নিয়ে। একটা ব্যাংক তাকে এসএসসি পর্যন্ত পড়ার সমস্ত খরচ দেবে। এখন রহিম পড়াশোনা করেছে এসএসসি পর্যন্ত, এখন সে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। রহিম একজন এখন ডাক্তার, স্বনামধন্য ডাক্তার। সে গ্রামের মানুষদেরকে বলে নেয়, গ্রামের মানুষকে সে বিনামূল্যে সেবা দেয়। একদিন সপ্তাহে একদিন সে গ্রামের সময় দেয়। গল্পের এন্ডিংটা এক এক রকম হইতে পারে। আমি এখানে এইচএসসি পরীক্ষা আসার মতো সব স্টোরিগুলো এখানে দেওয়া আছে, এইচএসসিতে আসার মতো সব কিছু এখানে দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে ফেলবা, ঠিক আছে?